आज আমরা স্টার্ট করছি টাইপস অফ স্যাম্পলিং। স্যাম্পলিংয়ের কী কী টাইপস আছে? তিন ধরনের স্যাম্পলিং হয়ে থাকে। একটা ইম্পালস ট্রেন স্যাম্পলিং, ন্যাচারাল স্যাম্পলিং অ্যান্ড ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ইম্পালস ট্রেন স্যাম্পলিং যেটা আমরা আগের দুটো ক্লাসে কভার করেছি, সেখানে ইম্পালস ট্রেন দিয়ে আমরা মাল্টিপ্লাই করি কাকে না অ্যানালগ সিগন্যালকে। আমরা জানি অ্যানালগ সিগন্যাল যদি এক্সটি হয়, তাকে যদি আমরা মাল্টিপ্লাই করি ইম্পালস ট্রেন দিয়ে, পিটিটা ইম্পালস ট্রেন, তাহলেই আমরা পেয়েছিলাম ডিসক্রিট সিগন্যাল এক্স বার টি, ডিসক্রিট সিগন্যাল। কিন্তু এই ইম্পালস ট্রেন স্যাম্পলিং এটা কিন্তু একটা আইডিয়াল কেস। আমরা কোনো রকমভাবেই এই ইম্পালস ট্রেন তৈরি করতে পারি না। একটা সিঙ্গেল ইম্পালসই তৈরি করতে পারবো না। একটা সিঙ্গেল ইম্পালস মানে ইনফাইনাইট ভোল্টেজ থাকবে ভেরি শর্ট টাইমের জন্য। তোমরা জানো যে একটা সিঙ্গেল ইম্পালস তৈরি করার মানে খুব জিরোতে, টাইম টি ইকুয়াল টু জিরোতে একটা হাই ভ্যালু এবং উইথটা খুব কম, তো স্মল ভ্যালু খুব হাই থাকবে। সেটা একটা নয়, এরকম ইনফিনিট নাম্বার তৈরি করতে হবে। তাকে যদি আমি মাল্টিপ্লাই করি অ্যানালগ সিগন্যাল দিয়ে, তবে আমি পেতে পারি ডিসক্রিট সিগন্যাল। অ্যান্ড সত্যি কথা বলতে এটা কখনোই সম্ভব নয়, এটা একটা আইডিয়াল কেস। তাহলে কোশ্চেনটা হচ্ছে, তাহলে আমরা শিখছি কেন ইম্পালস ট্রেন স্যাম্পলিং? ইম্পালস ট্রেন স্যাম্পলিংয়ের একটা থিওরি, যে থিওরিটা আমাকে হেল্প করবে পরের স্যাম্পলিংগুলো করতে। এই থিওরিটা প্র্যাকটিক্যালি সম্ভব না, কিন্তু এই থিওরিটা আমাদের একটা ডিরেকশন দেবে যে হ্যাঁ এইভাবে কাজটা করা যায়। থিওরিটা ডিরেকশনটা কী ছিল না, এই থিওরি থেকেই আমরা পেয়েছিলাম নাইকুইস্ট রেট। মনে করার চেষ্টা করো, এই থিওরিটা থেকেই আমরা এই ইম্পালস ট্রেন স্যাম্পলিং থেকে পেয়েছিলাম নাইকুইস্ট রেট। যে বলেছিল যে নাইকুইস্ট রেটের মাধ্যমে আমরা কী পাই না, আমরা এই অ্যানালগ সিগন্যাল, যে কোনো একটা অ্যানালগ সিগন্যাল, এই অ্যানালগ সিগন্যালকে যখন আমি স্যাম্পলিং করব, এই যে ভ্যালুগুলো নেব, স্যাম্পল ভ্যালুগুলো নেব, সেই ভ্যালুগুলো ফ্রিকোয়েন্সি কী হবে, তার মানে 1 সেকেন্ডে আমি কতগুলো স্যাম্পল নেব। 1 সেকেন্ড যদি এটা হয়ে থাকে, 1 সেকেন্ডে 4টে নেব না 3টে নেব না 10টা নেব না 20টা নেব, তো 1 সেকেন্ডে যতগুলো স্যাম্পল নেব সেটা হলো এফএস, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু এফএম। এফএমটা কি? এই এক্সটি সিগন্যালটার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এটাই ছিল নাইকুইস্ট রেট। তো নাইকুইস্ট রেট আমাদের কি বলছে? নাইকুইস্ট রেটটা বলছে যে অ্যানালগ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডবল আমাকে এফএসটা নিতে হবে। ফ্রিকোয়েন্সি এই এক্সটির ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত আমাকে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। সবসময় মাথায় রাখবে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে আমি কতগুলো পালস নেব। এফএস মানে 1 সেকেন্ডে আমি কতগুলো পালস স্যাম্পল নেব, কতগুলো স্যাম্পল নেব। আমরা এক্সাম্পল একটা হিসেবে বলতেই পারি যে যদি এটা সাইনোসয়েডাল সিগন্যাল হয়, এক্সটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল এবং 1 হার্জ কী করে বুঝবো না, এইটা 1 সেকেন্ড ধরলাম, 1 সেকেন্ডের মধ্যে একটাই কমপ্লিট সাইকেল, তাহলে এই সিগন্যালটা হলো 1 হার্জ। তাহলে এটা যদি এক্সটি হয়ে থাকে, সাপোজ দিস ইজ এক্সটি, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে, এর এফএম কত হবে? 1 হার্জ। তাহলে এটাকে স্যাম্পল করতে গেলে, এটাকে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করতে গেলে আমার কটা স্যাম্পল লাগবে, মিনিমাম কটা লাগবে? এফএস বলে দিচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু এফএম। এফএমটা কত? 1 হার্জ। দ্যাট ইজ এফএস গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 ইন্টু 1 2। তবে দুটো স্যাম্পল মিনিমাম লাগবে, দুটোর বেশি, তার মানে 1 সেকেন্ডের মধ্যে দুটো স্যাম্পল মিনিমাম লাগবে। 1 সেকেন্ডের মধ্যে দেখো, এই একটা স্যাম্পল এবং এই একটা স্যাম্পল নিলেই আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা সাইনোসয়েডাল সিগন্যাল তৈরি করতে পারি। এবং এটা কিন্তু এই নাইকুইস্ট ফর্মুলা বলে দিল। এবং দুটো মিনিমাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 মানে 2 এর থেকে বেশি হলে আরও ভালো হয়। তুমি যদি 4টে নাও, 10টা নাও, আরও ভালো হবে। আরও ফাঁকা করে যদি অনেকগুলো নাও, আরও বেশি ভালো হবে। ঠিক আছে, কিন্তু বলে দিচ্ছে মিনিমাম তোমার দুটো লাগবে, অর্থাৎ এই একটা এবং এই একটা, এই দুটো হলে মোটামুটি একটা রাফলি তুমি সাইনোসয়েডাল সিগন্যাল তৈরি করতে পারবে। না হলে কিন্তু রিকনস্ট্রাকশন সম্ভব না, মানে এই ডিসক্রিট থেকে আর অ্যানালগে ফিরে আসতে পারবো না। তো এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এই কন্ডিশনটাই কিন্তু পাওয়া গেছে এই ইম্পালস ট্রেন স্যাম্পলিং। আর একটাও এক্সাম্পল বলা যেতে পারে, যদি 1 সেকেন্ডে 1 সেকেন্ড আমি যদি 2 হার্জ নিই, 2 হার্জ মানে দুটো কমপ্লিট সাইকেল হবে, এই একটা কমপ্লিট সাইকেল আর একটা, তাহলে এটা যে 2 হার্জ সিগন্যাল, তাহলে এইটা যদি এক্সটি হয়ে থাকে, এর ফ্রিকোয়েন্সি কত, এফএম কত? 2 হার্জ।
দেখো 1 টু 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট সাইকেল হবে সেটাই ফ্রিকোয়েন্সি। তাহলে এটাকে স্যাম্পল করতে কটা আমার 1 সেকেন্ডে কটা পালস লাগবে, কটা স্যাম্পল ভ্যালু লাগবে, নাইকুইস্ট রেট বলে দেবে। নাইকুইস্ট রেটের ফর্মুলা 2 × FM। দেখো FS বসিয়ে দাও, 2 × 2 মানে 4, তার মানে বলছে 4 অ্যাটলিস্ট মিনিমাম 4টে স্যাম্পল তোমাকে লাগবে মিনিমাম। এই 1 2 3 4টে স্যাম্পল তোমাকে লাগবে। তারপরে নাইকুইস্ট রেটে যদি আমরা বলছি এটা একটা থিওরি, এটার প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিমেন্টেশন নেই, কিন্তু এই থিওরিটার খুব ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স হচ্ছে আমরা কখন কত মানে কটা 1 সেকেন্ডে আমরা কটা পালস নেব, 1 সেকেন্ডে 2টো নেব না 4টে নেব, সেটাই বলে দেবে এই ফর্মুলা দিয়ে। ক্লিয়ার? তাহলে এটার এই হচ্ছে ইম্পর্টেন্স। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল। তাহলে ইম্পালস ট্রেন স্যাম্পলিংয়ের শুধুমাত্র এটা বোঝা যাচ্ছে যে আমরা স্যাম্পলিংটা করব, তার 1 সেকেন্ডে কটা স্যাম্পল নেব সেটা বোঝা যাচ্ছে। তাহলে ন্যাচারাল স্যাম্পলিংটা কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, এই ন্যাচারাল স্যাম্পলিংয়ের সার্কিটটা দেখব এবং ফ্ল্যাট টপ স্যাম্পলিংয়ের সার্কিট। ইম্পালস ট্রেন স্যাম্পলিংয়ের কখনো কোনো সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো না, কারণ এই সিগন্যালই তৈরি করতে পারবো না, তো সার্কিট তো পরের কথা। আচ্ছা এবার ন্যাচারাল স্যাম্পলিং। ন্যাচারাল স্যাম্পলিং খুব ইজি। ন্যাচারাল স্যাম্পলিং আমি এটা ড্র করি, বুঝতে পারবে। এটা XT ধরলাম, XT। এবার এই সিগন্যালটা আমি দিচ্ছি এই সার্কিটটাকে, এটা মসফেট। এখানে গেটে ভোল্টেজ দিলে এখান থেকে কারেন্ট ফ্লো হবে, গেটে যদি ভোল্টেজ 0 দাও কারেন্ট ফ্লো হবে না। ঠিক আছে, তা এইভাবে আমরা এই সার্কিটটাকে নিতে পারি। এখানে আমি যেখানে যে লোডটা দেবো সেই লোডটার কথা বলছি, মানে যেখানে আমি এটাকে অ্যাপ্লাই করব। ওকে, সো এই X যদি এখানে দিয়ে দিই, এখানে আউটপুট আমি কি পাবো, এটা লোড। এই গেটটাকে আমরা একবার 1 করব, একবার 0 করব, একবার 1 করব, একবার 0 করব, সুইচিংয়ের মতন। যেমন এটা ধরেই নিতে পারি এরকম একটা সুইচিংয়ের মতন, আমরা এরকমভাবে ব্যাপারটা ভাবতে পারি যে এটা সুইচ, একদম সিম্পলটা সুইচ সার্কিট। এই সুইচটাকে একবার আমি অন করব, একবার অফ করব। অন মানে এখানে কানেক্ট করব, অফ করব, ঠিক সেরকমভাবে কাজ করতে। আমরা গেটে যদি ভোল্টেজ দিই, ছোট্ট একটা পালস দিই 5 ভোল্ট বা 1 ভোল্ট, এটা কিন্তু তখন কন্ডাকশন মানে এখানে সিগন্যালটা এখানে চলে আসবে। যেই 0 দিয়ে দেবো, এখানে সিগন্যাল থাকলেও এখানে আউটপুটে 0ই পাবো, কেন কোনো সিগন্যাল যাবে না। আচ্ছা তাহলে আমরা যদি এখানে একটা যখন আমি সাপোজ একটা সিগন্যাল দিচ্ছি মানে 5 ভোল্ট দিলাম, তখন কি হবে, এখান থেকে এই সিগন্যালটা এদিকে আসবে। তাহলে আমরা এরকমভাবে ব্যাপারটাকে ড্র করতে পারি, যখন আমি এখানে একটা পালস দেব তখন সেই পালসটার জন্য যে সিগন্যালটা পাবো, এই সিগন্যালটা যাবে, যেই পালসটা 0 করে দেবো সিগন্যালটা তখন বন্ধ হয়ে যাবে। আবার পালস দেব, পালসের জন্য সিগন্যাল এই এক্সটির এখান থেকে সিগন্যালটা আমি পাচ্ছি, আবার পালসটা যেই 0 করে দিচ্ছি তখন কোনো সিগন্যাল নেই। আবার আমি পালসটা দিলাম, পালস দিলে এখানে যেখানে যেখানে পালসটা দিচ্ছি যেই টাইমে, সেই টাইম থেকে আমি সিগন্যালটা পাচ্ছি। বুঝছে? তাহলে এইখানে জাস্ট পালসটা 1 0 1 0 1 0 করবো। 1 মানে সিগন্যাল যাবে, এই যে সিগন্যাল এসছে এইখানটায়, এই যে এখানে সিগন্যাল এসছে। 0 মানে নো সিগন্যাল, সিগন্যাল আসবে নো সিগন্যাল, সিগন্যাল আসবে নো সিগন্যাল। এই যে এই সার্কিটটাকেই বলা হয় ন্যাচারাল স্যাম্পলিং। ন্যাচারাল স্যাম্পলিং। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস শুধু দেখার, সেটা হচ্ছে এই যে আমি মানে 1 সেকেন্ডে এরকম কতবার ম্যাক্সিমাম একটা ভ্যালু বা একটা 5 ভোল্ট বা 1 ভোল্ট যাই দিলাম, ভোল্টেজটা দেবো এবং 0 করবো। সোজা 1 সেকেন্ডে আমি কতগুলো পালস দেবো যাতে এইখানে 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল ভ্যালু পাওয়া যায়, সেটা আমার ডিপেন্ড করবে এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির উপর, যেরকম আমি বারবার বলছি। তো এর মানে এই পালসটা যে দেবো, এই পালস FS এর ফ্রিকোয়েন্সিটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 × FM। এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 2 দিয়ে গুণ করব, তার থেকে বেশি সংখ্যক পালস আমাকে দিতে হবে। 2 দিয়ে গুণ করার পরে যা হবে সেইটা বা তার থেকে বেশি পালস আমাকে 1 সেকেন্ডে দিতে হবে, তবে গিয়ে
আমার যে ডিসক্রিট সিগন্যালটা হবে, তাছাড়াও ডিসক্রিট সিগন্যাল হতো, কিন্তু সেই ডিসক্রিট সিগন্যাল এটাকে স্যাটিসফাই করলে সেই যে ডিসক্রিট সিগন্যালটা আছে এখান থেকে লো পাস ফিল্টার করে আবার আমি এখানে চলে আসতে পারি। দেখবে আগের ক্লাসেই বলা আছে লো পাস ফিল্টার করে আমরা এখানে আসতে পারি, কারণ তখন শুধুমাত্র আমরা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে লো পাস ফিল্টার শুধু এই এক্সটিটাকেই এক্সট্রাক্ট করতে পারে। আগের ক্লাসটা ফলো করলেই বুঝতে পারবে। আচ্ছা, এটা গেল ন্যাচারাল স্যাম্পলিং। এবার চলে আসছে ফ্ল্যাট টপ। এই যে ভোল্টেজটা যে চেঞ্জ হচ্ছে এইখানে, এই ভোল্টেজটা চেঞ্জ আমি চাইছি না, আমি চাইছি যে এই ভ্যালুগুলো একদম ফ্ল্যাট হবে, মানে টপটা ফ্ল্যাট হবে, সব কটা টপটা ফ্ল্যাট হবে, সেটাই ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ফ্ল্যাট টপ স্যাম্পলিং এবার সার্কিটটাকে আমরা দেখব, তারপরে আমরা এটাকে এক্সপ্লেন করবো যে কীভাবে কাজ করছে। ঠিক একই রকমভাবে আমি একটা এক্সটি মানে অ্যানালগ সিগন্যাল ধরলাম, এক্সটি। আচ্ছা, এবার সার্কিটটা মসফেট যেরকমভাবে আমরা নিয়েছিলাম, এখানে দুটো মসফেট থাকবে, নাম দেওয়া যেতে পারে G1 আর G2, গেট 1 অ্যান্ড গেট 2। আর যেই লোডটাতে আমি সিগন্যালটা পাচ্ছি সেই লোডটা হচ্ছে এটা লোড, এটা ক্যাপাসিটার সি, ঠিক আছে। আচ্ছা, এই যে সার্কিটটা আমরা ড্র করলাম, এই সার্কিটটায় এখানে কীভাবে কাজ হয়, এখানে কাজটা হচ্ছে ঠিক এরকম। প্রথমে আমি এটাকে অন করলাম, যেই অন করব সিগন্যাল এখান থেকে এখানে আসবে, ওকে। কিন্তু যখন এটা অন তখন এটা অফ, এটা মাথায় রাখতে হবে যে আমরা এমনভাবে সেট করব যখন এটা অন তখন এটা অফ। এটা অফ মানে সিগন্যালটা যখন এখানে আসছে তার দুটো রাস্তা আছে, একটা এদিকে আর একটা এদিকে। তো অবভিয়াসলি এদিকে যাবে না, কারণ এটা অফ। যখন এটা অন তখন এদিক থেকে সিগন্যালটা এখানে এসে এদিকে যাবে না, কারণ এটা অফ। তাহলে কোথায় যাবে? এখানে ক্যাপাসিটারটা চার্জ হবে। তা যখন এটা অন করব সাথে সাথে আমার আউটপুটে কি পাবো? আউটপুটে মানে আমি এইখানটার কথা বলছি, আমি এখান থেকে তো সিগন্যালটা স্টার্ট হয়েছে, তাহলে আউটপুটে এখানটায় কী পাবো? যেই অন করব তখন এর ভ্যালুটাই এখানে চলে আসবে এবং ক্যাপাসিটারটা চার্জ হয়ে এই ভ্যালুটা নেবে। এবার এই সিগন্যালটা চেঞ্জ হলো, ক্যাপাসিটারটা এই ভোল্টেজটাকে স্টোর করে রাখবে। ক্যাপাসিটার চেঞ্জ হবে না সাধারণত। ক্যাপাসিটার কী হয়, চেঞ্জ হতে তো টাইম লাগে, কিন্তু ক্যাপাসিটারটা আমি সেট করবো এমনভাবে ও চেঞ্জ হতে যেহেতু টাইম লাগবে, ও কিন্তু এই সিগন্যালটাকে ধরে রাখবে। এই সামান্য চেঞ্জ ও নিতে পারবে না, ওটাকে ফ্ল্যাট করে দেবে। এইবার যখন এটা জিরো করে দেবো, এটা কিন্তু কখন হলো কেসটা এইটুকু কখন পেলাম? যখন G1 ভোল্টেজ দেওয়া হলো G1 1, G2 0, মানে এটা কন্ডাক্ট করবে, এটা কন্ডাক্ট করবে না। তার মানে আমরা এরকম ধরতে পারি এখানে একটা পালস দেওয়া হলো আর এখানে পালস দেওয়া নেই, জিরো নিচ থেকে। এবার যেই এটাকে আমি জিরো করে দেবো তখন এইটাকে আমি 1 করে দেবো। দেখো উল্টো, এটা যখন 0 তখন এটা 1। যেই এটাকে 0 করে দেবো এখান থেকে কোনো সিগন্যাল আর এখানে আসবে না, কেন এটা 0 তো। তার মানে এখান থেকে আমি কোনো সিগন্যাল পাচ্ছি না, তাহলে এইবার এইখানে কোনো সিগন্যাল নেই। অথচ এই ক্যাপাসিটারের যে ভোল্টেজটা আছে, কত ভোল্টেজ? এত ভোল্টেজ। সেই ক্যাপাসিটারটা তখন যা ভোল্টেজ পেয়েছো সেটা তো আমি লোডটা পেয়েই গেল, এবং এখন ক্যাপাসিটারের যে ভোল্টেজটা সেটা কিন্তু আর স্টোর করে এরকম রেখে দেবে না ক্যাপাসিটার। কেন না, যেহেতু এইটা 1, ক্যাপাসিটারটা তখন এই পাথের থ্রু দিয়ে সব ডিসচার্জ করে দেবে ভোল্টেজটা, সাথে সাথে এর অ্যাক্রসে ভোল্টেজটা হয়ে যাবে একদম 0। এবার তোমরা বলতেই পারো ক্যাপাসিটার যখন ডিসচার্জ করবে তখন তো আস্তে আস্তে এরমভাবে কমে যাবে। না, এটা একবারে 0 হবে। তার কারণটা হচ্ছে কোনো রেজিস্ট্যান্স তো নেই, রেজিস্ট্যান্স না থাকার জন্য একদম শার্পলি কমে যায়। তাহলে ক্যাপাসিটার চার্জ যখন হয়েছে তখন এরকম ফ্ল্যাট, যখন কমবে যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই তাই শার্পলি কমে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড টাইম কী হবে? সেকেন্ড টাইম এটা যখন এটা আবার 1 হবে, এটা 1, তখন এটা আবার 0, এটা 0। যেই এটা 1 হবে তখন এইখানে আবার এরকম উঠে ক্যাপাসিটারটা চার্জড হবে। চার্জ হওয়ার পরে আবার যেহেতু এটা 0 হয়ে এটা আবার যখন 1 হয়ে যাবে তখন এই পাথ থেকে ও আবার ডিসচার্জ করে দেবে। এই সোজা কথা, ক্যাপাসিটার চার্জ কখন হবে? যখন A1 হবে, পুরো সিগন্যালটা পাচ্ছে ক্যাপাসিটার চার্জ। যেই A1 হয়ে যাচ্ছে, মানে এই G2টা যেই 1 হচ্ছে তখন আবার ডিসচার্জের সময় ক্যাপাসিটারটা নেমে আসবে। তাহলে এই যে চার্জ এবং ডিসচার্জটা হবে তখন এই মানে টিপটা কিন্তু ফ্ল্যাট করবে, কারণ এখানের এত ছোট ভ্যারিয়েশনটা ক্যাপাসিটার এই ভোল্টেজটাকে ধরে রাখে, এখানে আর ভোল্টেজটা চেঞ্জ করতে
দেখা যাচ্ছে তো, হ্যাঁ এখানে আর ভোল্টেজটা চেঞ্জ করতে দেয় না। তাহলে আমরা আলটিমেটলি যে সিগন্যালটা পাবো একদম সবকটা কিন্তু ফ্ল্যাট টপ হবে, মানে টপটা ফ্ল্যাট হয়ে যাবে, ব্যাস এটাকেই বলা হয়, মানে যেটা আগে ছিল ন্যাচারাল স্যাম্পলিংয়ে এই শেপটার অনুযায়ী চেঞ্জ ছিল, এখানে এই টিপগুলো বা টপগুলো সব ফ্ল্যাট। তাহলে এই যে সার্কিটটা এটা হলো ফ্ল্যাট টপ স্যাম্পলিং বা স্যাম্পলার বলা হয়। স্যাম্পলার মানে এই সার্কিটটা, স্যাম্পলার মানে এই সার্কিটটাকে স্যাম্পলার বলা হয়, আর এই টেকনিকটাকে বলা হয় ফ্ল্যাট টপ স্যাম্পলিং। ওকে, তাহলে আমরা তিনটে টেকনিক শিখলাম। একটা তো বলেই দিয়েছি ইম্পালস ট্রেন স্যাম্পলিং, যেটা আইডিয়াল কেস হয় না। ন্যাচারাল স্যাম্পলিংটার সার্কিটটা আমরা দেখেছি, যেখানে এরকম দেখতে হবে ন্যাচারাল স্যাম্পলিং। আর এটা হলো ফ্ল্যাট টপ, ফ্ল্যাট টপের সময় এগুলো সব ফ্ল্যাট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার। অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার, ফিল্টার খুব ইম্পর্টেন্ট এটা, অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার। আগে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব। আমাদের যে স্পিচ সিগন্যাল বা ভয়েস সিগন্যাল, আমরা তো জানি যে তার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে। কীরকম? আমরা জানি যে এটা 3 হার্জ থেকে 30 কিলো হার্জ। সো আমরা ম্যাক্সিমামটাই ধরবো, 30 কিলো হার্জটাই নিচ্ছি ম্যাক্সিমাম। তো এই ধরলাম আমরা যে ভয়েস সিগন্যালটা আছে এক্সটি, ভয়েস সিগন্যালটা অবভিয়াসলি একটা আরবিটারি সিগন্যাল, এরকম আরবিটারি একটা শেপ, যেটা আমরা কোথা থেকে পাই? মাইক্রোফোন থেকে পাই। এই সিগন্যালটাকে যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে ড্র করি, ফ্রিকোয়েন্সি ডোমেনে, তাহলে কি হবে না, কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে ভ্যালুটা বেশি হবে কম হবে, সেটা আমি যেহেতু জানি না, সিগন্যালটা একেবারে আননোন, তাহলে এখানে আমাকে আরবিটারি ড্র করতে হবে। কিন্তু আমি এটুকু জানি এই সিগন্যালটার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো 30 কিলো হার্জ, তার থেকে বেশি ফ্রিকোয়েন্সি নেই। তাহলে এইটা যদি 30 কিলো হার্জ হয়, তাহলে আমরা মোটামুটি এখানে একটা আরবিটারি এরকম একটা শেপ আমরা ধরে এরকম ড্র, যে 0 হার্জ থেকে সিগন্যালটা 30 কিলো হার্জ, এখানে 30 কিলো হার্জ পর্যন্ত যাবে। ঠিক আছে, এটাকেই আমরা এফএম বলছি, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফএম, এটাই নাম দেওয়া হয়। এবং আমরা এটাও তো জানি যে ফুরিয়ার ট্রান্সফর্মের নিয়ম হচ্ছে এদিকেও যেমন পজিটিভও যেরকম থাকবে, নেগেটিভও তেমন থাকবে, এটা -FM। তাহলে এই আমাদের স্পিচ সিগন্যালটার ফ্রিকোয়েন্সিতে দেখতে এরকম হবে। এবং এই সিগন্যালটার এটাও কিন্তু আমি আরবিটারি ড্র করলাম, আমি কিন্তু জানি না, আমি নিজের মতনটা শেপ নিয়ে ড্র করলাম, শুধু এইটুকু জানি 0 থেকে 30 কিলো হার্জের মধ্যে থাকবে। এটা আমরা যেহেতু আমরা জানি যে স্পিচ সিগন্যালটা এই ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তো মাইক্রোফোন থেকে কালেক্ট করা হয়। মাইক্রোফোন, আমরা যে কথা বলছি সেই কথাটা, মানে আমার যে স্পিচটা হচ্ছে এই সিগন্যাল, কিন্তু এই মাইক্রোফোনের ভিতরে একটা ইন্টারনাল সার্কিট আছে, সেই সার্কিটে কিছু নয়েজ থাকতে পারে, কারণ এটা একটা ইলেকট্রনিক্স সার্কিট, সেখানে ব্যাটারি থেকে কিছু একটা ভোল্টেজ আসছে এবং সেভাবেও কাজ করছে, সেখানে সামান্য চেঞ্জ হলেই মানে খুব যে কোনো নয়েজ চলেই আসতে পারে। তা সেই নয়েজে থাকার জন্য এটা যতই আমরা বলি যে 30 কিলো হার্জের পরে এখানে আর কোনো ভ্যালু নেই, ফ্রিকোয়েন্সি নেই, কিন্তু হতেই পারে যে প্রচুর নয়েজ, এবং ইনফ্যাক্ট থাকেও নয়েজ। তাহলে সিগন্যালটা তখন দেখতে ঠিক এরকম হবে, এই 30 কিলো হার্জের পরে গিয়ে ও 0 হবে না, ও এটা চলতেই থাকে, অলমোস্ট একটা নয়েজ সিগন্যাল থেকে যায়, এরকম চলতে থাকে। তাহলে এটা ব্যান্ড লিমিটেড নয়, আমরা এটা ভেবেছিলাম ব্যান্ড লিমিটেড, একটা লিমিটেড, তারপরের থেকে 0, দেখো এখান থেকে 0, এটাকে বলে ব্যান্ড লিমিটেড। হ্যাঁ, এই ব্যান্ডের মধ্যেও লিমিটেড, তাহলে দেখা যাচ্ছে এটা ব্যান্ড লিমিটেড নয়। এবং ব্যান্ড লিমিটেড যদি না হয়, তাহলে সমস্যাটা কোথায়? তাহলে সমস্যাটা হচ্ছে এটাই, আমরা ঠিক আগের ক্লাসে দেখো আমরা ড্র করেছিলাম নাইকুইস্টেটের সময়, যে যখন ডিসক্রিট করা হয় তখন সিগন্যালগুলো, এই যে অ্যানালগ সিগন্যালটা এটা, তখন এরকম অনেকগুলো ফ্রিকোয়েন্সিতেও থাকে। এবার আমি এইটা যদি ড্র করি, তাহলে দেখো খেয়াল করে, এইটা ব্যান্ড লিমিটেড নয়, তার মানে এখানে এসে শেষ নয়, এটা চলতেই থাকবে। আবার এটাও এখান থেকে এসে শেষ নয়, এটাও এখান থেকে চলতেই থাকবে। তার মানে সমস্ত সিগন্যালগুলো একটা অপরেরটার সাথে ইন্টারফারেন্স হয়ে যাচ্ছে,
মানে ওভারল্যাপিং যতই আমি এফএসটাকে আরও দূরে নিয়ে যাই, মানে এই সিগন্যালটাকে আরও দূরে নিয়ে যাই, তাও এটা যেহেতু এখানে আসবে, এটা যেহেতু এখানে যাবে, কারণ ব্যান্ড লিমিটেড তো নয়। আমি যদি ড্র করি দেখতে ঠিক এরকম হবে। ডিসক্রিট ডোমেনে দেখতে ঠিক এরকম হয়ে যাবে। এটা এক্সটি থেকে এটা পেয়েছিলাম এক্স এফ ফ্রিকোয়েন্সি ডোমেনে। এইটা তখন মাঝখানে যে সিগন্যালটা থাকবে এটা তখন অনেকটা দূর পর্যন্ত চলতে থাকবে, এও ঠিক তাই, এই পাশটা অনেকটা দূর পর্যন্ত চলতে থাকবে। পাশে যখন এফএস ডিস্টেন্সের পরে আমি যখন আরেকটা সিগন্যাল নেব সেটাও অনেকটা দূর পর্যন্ত যাবে, এদিকেও অনেকটা দূর পর্যন্ত যাবে। তার পাশে যখন এটা এফএস 2FS যখন নেব, এখানে 2FS তার যে পার্টটা আছে সেটাও চলতে থাকবে। তার মানে আলটিমেটলি এই সিগন্যালটার মধ্যে অনেকগুলো ইন্টারফারেন্স চলে আসবে। তো কখনোই তুমি আর লো পাস ফিল্টার দিয়ে তুমি এটাকে আলাদা করতে পারবে না। তাহলে এই যে নয়েজটা চলে আসছে তোমার স্পিচ সিগন্যাল ছাড়াও কোনো একটা ইলেকট্রনিক সার্কিট থেকে, সেই নয়েজটার জন্য কিন্তু এটার ব্যান্ড লিমিটেড থাকছে না, তখন কিন্তু ব্যান্ডটা এতটা বেড়ে যায় যে পাশাপাশি সিগন্যালগুলো থেকে ইন্টারফারেন্স হয় এবং সেই একই রকম অ্যালিয়াজিং তৈরি হয়ে যাচ্ছে। যেটা আমরা অ্যালিয়াজিংটা আমি করেছিলাম কি দুটো সিগন্যাল অনেকটা দূরে নিয়ে যাওয়ার জন্য আর কোনো অ্যালিয়াজিং ছিল না, কিন্তু দূরে নিলেও এই এফেক্টটা যেহেতু অনেকটা মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো আছে, তাহলে অ্যালিয়াজিং আবার চলে আসছে। এটা থেকে উপায়টা কি? উপায়টা তো এটাই যে আমরা তো জানি যে আমাদের এক্সটিটা বেসিক্যালি এটা হওয়া উচিত, কিন্তু এই পার্টটা নয়েজ, মানে এই পার্টটুকু নয়েজ, এই 30 কিলোহার্টজের পরে যে সিগন্যালগুলো আছে সেগুলো নয়েজ, এইটা হচ্ছে নয়েজ। ঠিক একই রকমভাবে -30 কিলোহার্টজ তারপরের যে সিগন্যালটা আছে এটা নয়েজ। তাহলে সামহাও এইটাকে এবং এটাকে বাদ দিতে হবে, তাহলেই এটা আবার ব্যান্ড লিমিটেড জায়গায় চলে আসবে। তাহলে এইটাকে এবং এই পার্টটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, এই স্পিচ সিগন্যালটাকে প্রথমে লো পাস ফিল্টারের থ্রু দিয়ে পাস করব। লো পাস ফিল্টার কি করবে, এই লো ফ্রিকোয়েন্সি এইটুকু পাস করাবে। তার মানে একটা 30 কিলোহার্টজ একটা লো পাস ফিল্টার নেব। তাহলে এইবার আমরা কি করতে চাইছি, এই যে এক্সটি সিগন্যালটাকে আমরা কালেক্ট করেছিলাম, এখানে কিন্তু এক্সটি সিগন্যালটা যে কালেক্ট করা হয়েছিল তার সাথে একটা নয়েজ চলে এসেছিলো, হাই ফ্রিকোয়েন্সি একটা নয়েজ মাইক্রোফোন থেকে যেটা কালেক্ট করেছিলাম, সেই এক্সটি সিগন্যাল প্লাস নয়েজ এটাকে আমি লো পাস ফিল্টারের মধ্যে কানেক্ট করে দেবো। LPF লো পাস ফিল্টার, যার কাট অফ ফ্রিকোয়েন্সি থাকবে 30 কিলোহার্টজ। তার ফলে কি হবে, ও তখন এক্সটি সিগন্যালটা যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেনটাকে দেখি, এইটার ফ্রিকোয়েন্সি ডোমেনটা ঠিক এরকম হবে, আমি ড্র করলাম, এরকম চলতেই থাকবে, ব্যান্ড লিমিটেড নয়, চলতেই থাকবে, এরকম অনেকটা চলেই যাবে, 30 কিলোহার্টজও থামবে না। এটা যেই লো পাস ফিল্টারে দেবো তখন এখানে এক্সটি সিগন্যালটা যেটা আসবে এটা কিন্তু নয়েজ ফ্রি, শুধুমাত্র এক্সটি পাচ্ছি। এবং এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে কি হবে, ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে ঠিক এরকম হবে এবং ব্যান্ড লিমিটেড হয়ে গেল 30 কিলোহার্টজ। যেই ব্যান্ড লিমিটেড হয়ে গেল এটা, তাহলে কিলোহার্টজ, হ্যাঁ, তাহলে এটা এখন কিন্তু পুরোপুরি যেরকমভাবে নাইকুইস্টেট দিয়ে আমরা সলভ করি সেরকমভাবে সলভ হবে, কেন ব্যান্ড লিমিটেড হলে দুটোর মধ্যে কোনো ইন্টারফারেন্স থাকছে না। তাহলে বোঝা যাচ্ছে যে আলটিমেটলি আমাকে একটা যে কোনো সিগন্যাল স্যাম্পলিং করার আগে অ্যানালগ সিগন্যালটাকে আগে পাস করাতে হবে লো পাস ফিল্টারের থ্রু দিয়ে। এই ফিল্টারটাকেই বলা হয় অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার, FILTER ফিল্টার, অ্যান্টি অ্যালিয়াজিং ফিল্টার। এর কাজটা হচ্ছে যে ব্যান্ড লিমিটেড করে দেবে সিগন্যালটাকে যে একদম ব্যান্ডটা যে খুব বেশি সেটাকে লিমিটেড করে দেবে, কেন পরেরগুলো নয়েজগুলোকে বাদ দিয়ে দেবে, তাহলে আমরা স্যাম্পলিং করতে পারবো। এবার এটাকে আমরা স্যাম্পলিং করব স্যাম্পলিং রেট দিয়ে এবং সেটাকে রিকনস্ট্রাকশন সম্ভব। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেন, মানে এটার জন্য আর কি, আমরা তাহলে এইবার যদি ব্যান্ড তো লিমিটেড হয়ে গেল, তাহলে এবার যদি আমি স্যাম্পলিং করি তাহলে আমি কি নাইকুইস্টেটটা যদি মেনটেন করে স্যাম্পলিং করি, মানে 1 সেকেন্ডে কটা স্যাম্পল করব, কটা স্যাম্পল ভ্যালু হবে, তার জন্য আমরা জানি 2 × FM। তাহলে এখানে FMটা কত, 30 কিলোহার্টজ, তা বসিয়ে দিই 30 কিলোহার্টজ, 2 × 30 কিলোহার্টজ, 30 কিলোহার্টজ। সো 30 কিলোহার্টজ এটাকে ক্যালকুলেট করলে কত পাচ্ছি,
2 × 30 মানে 60 আর কিলো হার্টজের জন্য 10⁻³ তাহলে এফএসটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 তারপরে 1 2 3 তার মানে 60,000। আমরা এটা থেকে আমরা কি বুঝতে পারছি না, এই স্পিচ সিগন্যাল যেটা আমরা কথা বলি মাইক্রোফোন থেকে যেটা পাই সেটাকে 1 সেকেন্ডে 60,000 বার যদি আমি স্যাম্পল করি, 1 সেকেন্ডে যদি আমি 60,000 বার যদি এই পালসটা দিয়ে সিগন্যালটাকে নিতে পারি 1 সেকেন্ডে 60,000 টাইমস, তাহলে এই সিগন্যালটা ডিসক্রিট সিগন্যাল তৈরি হবে এবং সেই ডিসক্রিট সিগন্যাল থেকে আবার অ্যানালগ সিগন্যাল তৈরি করা যাবে লো পাস ফিল্টার দিয়ে। ঠিক আছে, এই লো পাস ফিল্টারটার কাজ একটা রকম ছিল, ওই লো পাস ফিল্টারটার কাজ আর এক রকম, এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। তো দুটো একটা এই লো পাস ফিল্টারটাকে সেখানে অ্যান্টি অ্যালিয়াসিং ফিল্টার বলে, আর তারপরে এটাকে ডিসক্রিট করার পরে আরেকটা লো পাস ফিল্টার দিই, সেটা কি করে না আমরা রিকনস্ট্রাকশন করা হয় আগের ফিল্টারটার। আগের ক্লাসটা ফলো করলেই বুঝতে পারবে। তো এবার কোশ্চেনটা হলো এই 60,000 টাইমস স্যাম্পলিং করলে আমার কি তাহলে একেবারে আগেরটাতে ফিরে আসতে পারি? আমি আগেই বলেছিলাম ইম্পালস ট্রেন দিয়ে আমরা এটা পেয়েছিলাম, সেখান থেকে এই ফর্মুলাটা পেয়েছিলাম। তবে সেইটা তখনই সম্ভব যদি আমি ইম্পালস ট্রেন দিয়ে স্যাম্পলিং করতাম, কিন্তু আমরা কি ইম্পালস ট্রেন দিয়ে করলাম না, আমরা কি করেছি ফ্ল্যাট টপ এরকম দেখতে, এটা ইম্পালস ট্রেন নয়, এটাও ইম্পালস ট্রেন নয়। অর্থাৎ ইম্পালস ট্রেন যখন নয় তাহলে এখানে কিন্তু এফএস গ্রেটার দ্যান ইকুয়াল টু 60,000এই যে হবে তা না। জেনারেলি প্র্যাকটিক্যালি এফএস গ্রেটার দ্যান ইকুয়াল টু 2FM ফলো না করে প্র্যাকটিক্যালি দেখবে আমরা যখন পরে যদি তোমরা কোনো এক্সপেরিমেন্ট করে, এটা একটা এক্সপেরিমেন্ট আছে তোমাদের ল্যাবে, এই এফএস গ্রেটার দ্যান ইকুয়াল টু 10FM সবথেকে ভালো ঠিকঠাক মতন রিকনস্ট্রাকশন সম্ভব। মানে তুমি যদি 10 টাইমস বেশি দিয়ে তুমি যদি স্যাম্পলিং করো, 2 টাইমস বেশি না 10 টাইমস বেশি, 2 দিয়ে গুণ করলে না 10 দিয়ে যদি তুমি গুণ করে তারপরে যে ভ্যালুটা হবে, তার মানে 30 কিলো হার্টজের জন্য এফএসের ভ্যালুটা কত হবে, এফএসের ভ্যালুটা হবে এখানে 2 এর জায়গায় 10, তার মানে 10 যদি হয় 3 লাখ, 60,000 জায়গায় তুমি 3 লাখ দিয়ে যদি স্যাম্পলিং করো, মানে 1 সেকেন্ডে যদি 3 লাখ স্যাম্পেল নাও, তবে গিয়ে একদম ঠিকঠাক অ্যানালগ সিগন্যালে আবার ফেরত পেতে পারো। এটা কিন্তু প্র্যাকটিক্যালি, এটা প্র্যাকটিক্যালি এটাকে ফলো করে, থিওরিটিক্যালি এটা। তো যাই হোক, আমরা যখন প্র্যাকটিক্যাল করবো এটা কিন্তু তোমাদের যদি বলা হয় এক্সামে, তোমরা এটাকেই লিখবে এফএস গ্রেটার দ্যান ইকুয়াল টু 2FM। মানে এটা সম্ভব, বাট এখানে কিছু এরর থাকে, কিন্তু 10 টাইমস করলে একদম এরর ফ্রি।